আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এবারে ক্লাসের পর্বে রয়েছে এসির কম্প্রেসার তাড়াতাড়ি নষ্ট হয় কেন। কম্প্রেসার তো নষ্ট হবেই, কম চালালেও নষ্ট হবে, বেশি চালালেও নষ্ট হবে, না চালালেও নষ্ট হবে। বলে যে না চালালে কি জন্য নষ্ট হয়, না চালালে কেন নষ্ট হয়? হ্যাঁ, জ্যাম হয়ে যায় অনেকদিন না চালালে, এটাও কিন্তু একটা সমস্যা। তো আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। আমার প্রথম অপশনটা হলো যে এসির কম্প্রেসার কি কারণে তাড়াতাড়ি নষ্ট হয়। নষ্ট তো হবে, কিন্তু একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয় কেন, যে কারণগুলো আমরা একটু উল্লেখ করে আপনাদেরকে বোঝাই দেই। সেটা হলো যে লাইন ভোল্টেজ যদি আপ ডাউন করে, প্রথমে আসবেন লাইন ভোল্টেজ, যেখানে কাজ করতে যাবেন কম্প্রেসার না চললে বা চালু হতে লাগলে বন্ধ হয়ে গেলে, তখন আপনাকে অবশ্যই ভোল্টেজ পরীক্ষা করতে হবে, ক্যাপাসিটর পরীক্ষা করতে হবে। লাইন দেওয়ার সাথে সাথে বেকার পড়ে যাচ্ছে, বেকার কেন পড়ছে? বেকারের সমস্যা, না কম্প্রেসারের সমস্যা, না ক্যাপাসিটরের সমস্যা? আপনাকে একটা একটা করে চেক করতে হবে। তাহলে সর্বপ্রথম আপনি কি চেক করবেন? ভোল্টেজ চেক করবেন আর বেকার চেক করবেন, সুইচ চেক করবেন। যদি দেখেন যে না ভোল্টেজ ঠিক আছে, তখন কি চেক করবেন? ক্যাপাসিটর চেক করুন, ক্যাপাসিটর ঠিক আছে। কি চেক করবেন? কম্প্রেসর চেক করবেন। কম্প্রেসরের 3টা কানেক্টর রানিং স্টার্টিং কম বন্ধ হয়, কানেকশন ঠিক আছে কিনা, ওহমস ঠিক দেখাচ্ছে কিনা, এইগুলা চেক করবেন। বোঝা গেছে? তো আমরা এখানে বলছিলাম কি কারণে নষ্ট হয়, তার মধ্যে এই কারণটাও কিন্তু প্রথম একটা কারণ। সর্বপ্রথম কারণ হলো এইটা। একসময় অনেক লো ভোল্টেজ ছিল আমাদের বাংলাদেশে, এখন কিন্তু নাই। এখন লো ভোল্টেজের সংখ্যা নাই বললেই চলে। তারপরেও দেখতে হবে আপনার ভোল্টেজ ঠিকই আছে, আপনি চিকন তার দিয়ে লাইন টানছেন এসির জন্য, তাহলে ভোল্টেজ ড্রপ পাবে, এসি ঠিক মতো চলবে না। বোঝা গেছে? এজন্য তারও আপনাকে চেক করতে হবে যে আপনি কি কত টন এসি লাগাইছেন, ওই টন এসির জন্য কি মাপের তার প্রয়োজন, সে তারটা আপনাকে সঠিকভাবে লাগাইছেন কিনা, এটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে অপশন আসেন 2 নাম্বার, লো ভোল্টেজ যদি এসি চালান। প্রথম অপশনে তো বলছি ভোল্টেজের সমস্যা, তো প্রথম অপশনে বলছি। এখন আসেন, আপনি জানেন ভোল্টেজ কম, তারপরেও আপনি এসি চালাচ্ছেন, ঘন ঘন সুইচ দিতেছেন, বন্ধ করতেছেন, সার্কিট ব্রেকার টিপ করতেছে, চালু হইতেছে। এই লো ভোল্টেজ অবস্থায় যদি এসি চালান, তাহলে কম্প্রেসার কিন্তু অবশ্যই নষ্ট হবে। একটা হলো ভোল্টেজ আপ আর একটা হলো কি ডাউন। এই দুইটার কারণে কিন্তু কম্প্রেসার নষ্ট হয়। কম্প্রেসারে কি নষ্ট হয়? কয়েলের সমস্যা হয়। কয়েলের সমস্যা হইতে হইতে কি হয়? রোটর গরম হয়। রোটর গরম হইতে হইতে একসময় পাম্পের সিল টিল সব গরম হয়ে চিজ হয়ে যায়। বোঝা গেছে? তারপরে অপশনে আসেন যে এটা হলো সবচেয়ে মারাত্মক একটা পয়েন্ট বোঝার জন্য। ইনডোর হইতে আউটডোর অনেক বেশি দূরত্বে ফিটিং করছেন। সাধারণত একটি 1 টন এসি 12 ফিট পাইপ থাকে, কোম্পানি দেয়। আপনি সর্বোচ্চ 15 ফিট লাগাইলে তার কোনো অসুবিধা নাই। যদি আপনি 30 ফিট 40 ফিট পর্যন্ত বৃদ্ধি করেন, তাহলে কি হবে? তার লোড ক্যাপাসিটি বাড়বে, প্রতি ফিট পাইপের জন্য অতিরিক্ত গ্যাস চার্জ করতে হবে। তাহলে বেশি দূরত্বে যদি আমরা এসি ফিটিং করি এবং পাইপ বেশি ব্যবহার করি, তাহলে কম্প্রেসারের উপরে অবশ্য চাপ বেশি পড়বে। আর কম্প্রেসারের উপরে চাপ বেশি পড়লে কি হবে? ওই কম্প্রেসারটা তাড়াতাড়ি নষ্ট হবে। কি নষ্ট হতে পারে? কয়েল নষ্ট হতে পারে, পাম্পিং নষ্ট হতে পারে। লোড পড়লে মানে তার ভিতরে যা আছে সবগুলারই ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কোনো একটা আগে হবে, হয় পাম্পের ক্ষতিগ্রস্ত হবে অথবা কয়েলের ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো একটা কিছু হবে। তাহলে আমাদের দেশে কিন্তু অনেক এসি আছে বেশি লম্বা জায়গায় ফিটিং করে, মানে জায়গা থাকে না আউটডোর বসানোর। ইনডোর বসাইছি ঘরে বা দোকানে, আউটডোর বসানোর জায়গা নাই। তো প্রত্যেকটা এসি তার স্বাভাবিক অবস্থায় ভালো ঠান্ডা দেওয়ার জন্য কয় ফিট দূরত্বে বসাইতে হবে, কোম্পানির ওয়ারেন্টি কার্ডে কিন্তু দেওয়া আছে 4টা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই নিয়মগুলা মানি না, না মেনে এসি গুলা ফিটিং করি। আর ফিটিং করার কারণে কিন্তু এসির কম্প্রেসার গুলা ঘন ঘন বন্ধ হয়, চালু হয় এবং নষ্ট হয়ে যায়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে যারা এসি ফিটিং করেন তাদেরকে আমি বলবো, যারা এসি লাগান বা নতুন কিনেন বা বাসা বাড়িতে ফিটিং করেন, শিল্প কারখানায় ফিটিং করেন, তাদেরকে অবশ্য এসির ক্যাপাসিটি অনুযায়ী দূরত্ব মেনটেন্স করার হিসাবটা মাথায় রাখবেন। যদি আপনার এসি বেশি দিন টিকসই রাখতে চান, অবশ্যই ইনডোর থেকে আউটডোরের ডিস্টেন্স কতটুকু হওয়া উচিত সেই হিসাব করে আপনার এসি ফিটিং করবেন। তাহলে এসির কম্প্রেসার গুলা
দীর্ঘমেয়াদী থাকবে, ভালো চলবে এবং ঠান্ডাও আপনারা ভালো পাবেন। এরপরে আসেন 4 নম্বরে, আউটডোরের জায়গা, আউটডোর থেকে গরম বাতাস বের হয় তাই না, কন্ডেন্সার কি করে, তাপ বর্জন করে না, আউটডোরে একটা ফ্যান লাগানো থাকে না, সে ফ্যানটার কাজ কি, কন্ডেন্সার হচ্ছে গরম বাতাসকে টেনে আনা, বের করা, এই তো। এখন ওই গরম বাতাসটা বের করার জায়গা নাই, দেখা যাচ্ছে এমন জায়গায় ফিডিং করলেন এই গরম বাতাসটা যাই ওয়ালে থেকে আবার সামনে থেকে ফিরে আসতেছে, অথবা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নাই, মানে কম জায়গা, চিপা জায়গা, ওই সব জায়গায় যদি আউটডোর ফিটিং করেন তাহলে আউটডোরটা কি হবে, অত্যাধিক গরম হবে, কম প্রেসারে হাই প্রেসার তৈরি হবে, হাই প্রেসার তৈরি হওয়ার জন্য কম প্রেসারটা ওভারহিট হবে, ওভারহিটার কারণে কম প্রেসারের ভিতরে যে ওভারলোড থাকবে সেটা ট্রিপ করবে, এবং কম প্রেসারটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং অল্প কিছুদিনের মধ্যে কি হবে, নষ্ট হয়ে যাবে। দুইটাই নষ্ট হইতে পারে, কয়লা নষ্ট হইতে পারে, ওই যে পাম্পও নষ্ট হইতে পারে, ক্যাপাসিটারও নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আসেন, প্রচন্ড গরম জায়গা, সূর্যের তাপের অভিমুখে আউটডোর বসাইছেন, মানে ইনডোর ঘরে বসাইছেন, আউটডোর বসাইছেন, সূর্য যে দিক থেকে উঠে একদম তীর্যক তাপের দিকে সোজা খাড়া তাপ প্রায় সেই এসির আউটডোর উপরে পড়তেছে, সেই জায়গায় যদি এসির আউটডোর লাগান, ওই আউটডোর দ্রুত গরম হবে, কন্ডেন্সার ওভারহিট হবে এবং কম প্রেসার তাড়াতাড়ি নষ্ট হবে ওভারহিটের কারণে। বুঝতে পারছেন? তাহলে এসির আউটডোর বসানোর ক্ষেত্রেও গ্রাহকদেরকে বোঝাইতে হবে যে এখানে যদি লাগান তাহলে কিন্তু আউটডোর বেশি গরম হবে, এসির কম্প্রেসার একটু পর পর বন্ধ হয়ে যাবে, ঠান্ডা কিন্তু নিয়মিত ভালো পাবেন না, এটা বোঝাইতে হবে। আর যার জায়গা নাই তার তো বাধ্যতামূলক বসাইতেই হবে। বিশেষ করে টপ ফ্লোরে যারা এসি লাগান তাদের কিন্তু শান্তি নাই এসি লাগায়ও, কারণ টপ ফ্লোর, টপ ছাদ আর কি, ছাদের নিচে, এক ছাদের নিচে, ওখানে কিন্তু ওভার হিট হয় বেশি, মানে ছাদটাই প্রচুর হিট হয়ে থাকে। এরপর আসেন ওভার গ্যাস চার্জ, এটা কিন্তু টেকনিশিয়ানরা করে। ওভার গ্যাস চার্জ করার কারণে কম্প্রেসর নষ্ট হতে পারে। আপনি একটা এসিতে কয় কেজি গ্যাস লাগবে বা কতটুকু গ্যাস লাগবে, কত নাম্বার গ্যাস, তার প্রেসার কত থাকবে সাকশনে বা স্ট্যান্ডিং বা বন্ধ প্রেসার কত থাকবে, এই নিয়ম যদি না মেনে আপনি গ্যাস চার্জ করে থাকেন আন্দাজের উপরে, ওভার গ্যাস চার্জ করলেন, মানে এসি ঠান্ডা হচ্ছে না আর একটু গ্যাস দেই, এসি ঠান্ডা হচ্ছে না আর একটু গ্যাস দেই, মানে ঠান্ডা একটু কম হচ্ছে না, কাউকে বলতেছে ঠান্ডা কম হয়েছে একটু গ্যাস লাগবে, আপনি একটু গ্যাস দিয়ে দেন, আপনি গ্যাস দিলেন আনুপাতিক হারে দিয়া বেশি দিয়া দিলেন, কিন্তু নিয়ম কি, অতিরিক্ত গ্যাস দিলে কম প্রেসার নষ্ট হবে, এটা স্বাভাবিক। কম প্রেসারে দুইটা জিনিস নষ্ট হবে, এটা পাম্প আর একটা হলো কয়েল, দুটাই নষ্ট হবে। এখন অতিরিক্ত গ্যাস চার্জ থেকে আমরা রক্ষা করতে হলে কি করতে হবে, আমাদেরকে ওজনে পরিমাপ করে গ্যাস দিতে হবে। বুঝা গেছে? ওই এসির আউটডোরের মধ্যে কিন্তু লেখা থাকবে কত নম্বর গ্যাস, অ্যামাউন্ট কতটুকু, এটা কিন্তু আপনাকে লক্ষ্য করে, আপনি যদি ওজনে দিতে না পারেন তাহলে আপনি ওজন করে গ্যাস নিয়ে যাবেন, এই এসিতে এতটুকু গ্যাস লাগবে, বাইরে থেকে আমি ওজন করে না সবটুকু দিয়ে দিবে। তবে সেই ক্ষেত্রে এসিতে একটু গ্যাস থাকবে না, একদম খালি থাকবে, কিন্তু আংশিক গ্যাস চার্জ করে আমরা যে সব দিয়ে দেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। কোনো কোনো এসি আছে লিকেজ থাকে, লিক বন্ধ করে ওই গ্যাস ছাইরা দিয়া নতুন করে ভ্যাকুয়াম করে গ্যাস দিতে হবে। বোঝা গেছে? এখন ভিতরে বাতাস রেখে আপনি গ্যাস দিচ্ছেন, এতে ঠান্ডাও হবে না, কম্প্রেসারের ক্ষতি হবে। তারপরে অপশন আসেন, এসির ক্যাপাসিটি অনুযায়ী রুম অনেক বড়, আপনি একটা এসি লাগাইছেন 2 টন, 2 টন সাধারণত কত স্কোয়ার ফিট মনে আছে? 1 টন সমান 120 স্কোয়ার ফিট, 1.5 টন সমান 180 স্কোয়ার ফিট, তাহলে 2 টনে কত হবে, 240 স্কোয়ার ফিট হওয়ার কথা, তাই না? তাহলে ক্যালকুলেশনে আর কি, তাহলে ঘর যদি হয় 300 স্কোয়ার ফিট বা 350 স্কোয়ার ফিট, জ্বালানা রোদ্রের দিকে, লোকজন ঘন ঘন বেশি আসা যাওয়া করতেছে, সেই ক্ষেত্রে এসি তো দীর্ঘক্ষণ চলবে, চললে তো কম্প্রেসার কি হবে, আস্তে আস্তে বেশি হিট হবে না? বেশি হিট হওয়ার কারণে সে আস্তে আস্তে কি হবে, নষ্ট তাড়াতাড়ি হবে না? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আসেন, এসির আউটডোর ইনডোর যদি বেশি ময়লাযুক্ত হয়, এসির আউটডোর পর্যাপ্ত ময়লা, কিন্তু আউটডোরে যে ফ্যান বসানো থাকে সে ফ্যান বাতাসটাকে টেনে আর নিতে পারতেছে না, কি জন্য, পেন্স গুলা ময়লাযুক্ত হয়ে বাতাস বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, ফ্যান ঠিকই চলতেছে, তাহলে কি হবে, কন্ডেন্সার হিট হবে, কম্প্রেসার গরম হবে এবং তাড়াতাড়ি নষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে নিয়মিত সার্ভিসিং করতে হবে, নিয়মিত এসির আউটডোর ময়লাযুক্ত হলে ইনডোর আউটডোরটা ভালো করে পরিষ্কার করতে হবে, এবং এসির আউটডোর যদি স্পিড কম থাকে, ফ্যানের স্পিড স্বাভাবিক না থাকে, তাহলেও কিন্তু কম্প্রেসার গরম হবে এবং ঘন ঘন বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আসেন, আবদ্ধ জায়গায় এসির আউটডোর ফিটিং করলেন, আবদ্ধ জায়গা মানে
এসির গরম বাতাস বের হওয়ার কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আউটডোর বসায় রাখছেন। বারান্দার মধ্যে বসাইছেন, ডোরের মধ্যে, মানে নিচে বসাইছেন, ওপরে হলো ওয়াল, তার উপরে ফাঁকা জায়গা আছে। তারপরে কিন্তু অসুবিধা আছে, এসির বাতাসটা সোজাসুজি বেরিয়ে যেতে হবে, বাঁকা হয়ে বের হওয়ার কোনো অপশন নাই। তার মানে এসি গরমই হবে, আর গরম হলে কম্প্রেসারের সমস্যা হবে। তারপর আসেন, রুমের দরজা খোলা অবস্থায় এসি চালু করে রাখছেন, অথবা দরজা লাগানো আছে কিন্তু অনবরত লোক আসতেছে যাইতেছে, কোনো সময় বন্ধ হচ্ছে না। ওই সব রুমে যদি এসির ফিটিং করা থাকে, তাহলে ওই এসির কম্প্রেসারটাও কিন্তু বেশি দিন টেকসই হবে না। বুঝতে পারছি? তাহলে এসির কম্প্রেসার একটু তাড়াতাড়ি নষ্ট হওয়ার কারণগুলা কি? এই কারণগুলার জন্যই এসির কম্প্রেসার একটু বেশি নষ্ট হয়। নষ্ট তো হবেই, কম চালাইলেও আপনার নষ্ট হবে, বেশি চালাইলেও নষ্ট হবে। তবে কেন তাড়াতাড়ি নষ্ট হয়, তার কারণ হলো এইগুলা। আর এই নিয়মগুলা যদি আমরা মেনে রাখি, মেনে চলি, তাহলে আমাদের ওই তাড়াতাড়ি নষ্ট হওয়া থেকে একটু আমরা কি হব, রক্ষা পাবো। বুঝতে পারছি? আমরা কিন্তু খুব সহজেই এসির ক্লাসটা নিয়ে নিলাম। এখন আসেন, মুখস্থ একটা হিসাব দিয়ে দিলাম আপনাদেরকে। 1 টন সমান কত স্কোয়ার ফিট রুমে এসি ফিটিং করবেন। এইটার আরেকটা ক্লাস হবে আলাদা করে, আমরা হিসাবটা বুঝাই দিব যে কত জায়গার জন্য, বর্গফুট জায়গার জন্য কত টন এসি প্রয়োজন। এই ক্লাসটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে নিব। তো বুঝতে পারছি জিনিসটা? মানে খুব সহজ ভাষায় বুঝাই দিলাম আর কি, পয়েন্টগুলো উল্লেখ করে। কাজ করতে গেছেন, এখন দেখতেছেন যে কম্প্রেসার চলতেছে না, জিজ্ঞেস করতে পারে কাস্টমার, কম্প্রেসার কি জন্য গেছে গা ভাই? কম্প্রেসার এত তাড়াতাড়ি নষ্ট হলো কেন? এসি কিনলাম 2 বছর হলো না, কম্প্রেসার চেঞ্জ করলাম 6 মাস হলো না, আমার কম্প্রেসারটা কি জন্য তাড়াতাড়ি গেল? তখন কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবে কাস্টমার। তা আপনার প্রশ্নের উত্তরটা তো আপনাকে দিতে হবে। উত্তর দিবেন, এখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনি যে জায়গায় আউটডোর বসাইছেন, এখান থেকে তো গরম বাতাস বের হওয়ার রাস্তা নাই। আপনি যে জায়গায় আউটডোর বসাইছেন, এখানে তো সূর্যের অনেক তাপ পড়ে, এই কারণে কম্প্রেসার গরম হয়। আপনার এসি সার্ভিসিং করে নাই, আউটডোর পর্যাপ্ত ময়লা হয়ে গেছে, এই জন্য কম্প্রেসার গরম হয়ে নষ্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ কিন্তু তখন আপনার মাথায় চলে আসবে। আর যদি এই পয়েন্টগুলা সঠিকভাবে আমি যে পয়েন্টগুলা দিছি মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনিও সঠিকভাবে কাস্টমারকে বুঝাইতে পারবেন না। আর এই পয়েন্টগুলা যদি আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে কাস্টমারকে বুঝাই আসতে পারবেন যে এই কারণে গরম হয়েছে বা আপনার কম্প্রেসার নষ্ট হয়ে গেছে। এই কম্প্রেসার নষ্ট কিন্তু 2 ভাবে হয়। এতক্ষণ বোর্ডে দিছি, আমি এখন সরাসরি বলি, 2 ভাবে নষ্ট হয়। একটা হলো যে কয়েল পুড়ে যায়, কয়েল জ্বলে যায়। আর একটা হলো যে পাম্প নষ্ট হয়ে যায়, মানে সিজ হয়ে যায়, পাম্পটা আটকে যায়। কয়েল ঠিক আছে কিন্তু পাম্প আটকে যায়, মানে আমরা বলি কি সিজ হয়ে গেছে। আর একটা হলো যে কয়েলটাই পুড়ে গেছে। এই 2টা কারণেই থাকে, হয় কয়েল পুড়ে যাবে, নাহলে পাম্পে সিজ হয়ে যাবে। এই 2টা দিকে, কিন্তু এই 2টার দিকের কারণ কিন্তু হইলো কয়টা? এই এতগুলা কারণ। আরো অনেক কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। তবে আমরা সবাই সতর্ক থাকবো, যখন এসির কাজ করতে যাব বা যখন একটা এসি ফিটিং করতে যাব, তখন চতুর্দিকে বিবেচনা করে আমরা এসি ইনস্টল করব এবং সার্ভিসিং করব, এবং গ্রাহকদেরকে বোঝাইতে সক্ষম হব যে পরামর্শগুলা দিব তাদের কাজে লাগে। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই এসির ক্লাসটায় শিখলাম কিভাবে এসির কম্প্রেসার দ্রুত নষ্ট হয়, এবং দ্রুত যাতে নষ্ট হয় না হয় তার জন্য এর বিকল্প পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।